হ্যালো, হাই সুইটহার্ট, কেমন আছো? কখন আসছো? আরে না হাই না হ্যালো, সোজা কবে আসছো? রেগে আছো নাকি? অমর, আমি সিরিয়াস। তুমি জানো তো পরের মাসে আমাদের অ্যানিভার্সারি। আর তুমি কি না? ওকে ওকে বাবা, রিল্যাক্স। আমি সময় মতো পৌঁছে যাব, ঠিক আছে? আর আমরা দুজনে মিলে দারুণ করে সেলিব্রেট করব, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। কি কথা? ওই আমার ওই কাজিনের কথা মনে আছে তোমার, বীর? কে? আচ্ছা আচ্ছা, ওই বিয়েতে সবাই যাকে নিয়ে মজা করছিল সে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 ওনা আমাদের এই শহরেই চাকরি পেয়েছে। ওনা থাকার জন্য কোনো জায়গা পাচ্ছে না, তাই ও কয়েকদিনের জন্য আমাদের বাড়িতেই থাকবে। অমর, তুমি তো জানোই আমি এখানে একা থাকি। আর তুমি বলছো যে... আরে বেবি, কয়েকদিনেরই তো ব্যাপার। প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ সোনা, আমার মিষ্টি সোনা, রাজি হয়ে যাও। আচ্ছা আচ্ছা, আর তেল মারতে হবে না। আমাকে বলো কখন আসবে। আরে ও দরজাতেই দাঁড়িয়ে রয়েছে, যাও গিয়ে দেখো ওকে। কি? মনে হচ্ছে চলে এসেছে। ওকে। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, ওই বীর, রাইট? আরে হ্যাঁ হ্যাঁ, বীর। মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি, রাইট? হ্যাঁ, ওই বিয়ের সময় একবার দেখেছিলাম। আচ্ছা। আসুন। হ্যাঁ। আচ্ছা, ওটা আপনার রুম? হ্যাঁ। আপনি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা বানাচ্ছি। ঠিক আছে। আহ, ওই সরি, আমার নক করে আসা উচিত ছিল। ইটস ওকে বৌদি, কোনো ব্যাপার না। আপনি এমনিতেও আমার বৌদি হন, ওসব চলে। আচ্ছা ঠিক আছে, এই নিন চা। আচ্ছা, আপনি রেডি হয়ে নিন, ততক্ষণ আমি জলখাবার তৈরি করছি। ঠিক আছে বৌদি। হ্যাঁ? আমার না একটা কথা বলার ছিল। বলুন। ওই অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে। ও তাই? আগে বলেননি কেন? ঠিক আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বৌদি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি আপনার জন্য পায়েস বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। আরে তুমি ফোনটা তুলতে এত কেন দেরি করলে? কে? সেই তোমার পুরনো প্রেমিক অনুজ, যাকে তুমি ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছো। অনুজ, আমি কতবার বলেছি আমাকে আর ফোন করো না, কেন বিরক্ত করো আমাকে? আর হ্যাঁ, আমার নাম্বার কোথায় পেয়েছো তুমি? আরে আমার জান, সত্যিকারের প্রেমিক তো যে কোনো জায়গায় পৌঁছে যায়, তো নাম্বার পাওয়া এমন কি ব্যাপার? তুমি চাইছোটা কি? সেই পুরনো ভালোবাসা। আর ইউ ম্যাড? তুমি কি জানো না আমি বিবাহিত? তাতে কি হয়েছে? আর এমনিতেও তোমার স্বামী তো বাইরেই থাকে। আর শাট আপ। এরপর আমাকে আর কখনো ফোন করবে না। আরে কি হয়েছে বৌদি, তুমি এত ডিস্টার্ব কেন? না না, কিছু না, অন্য বিষয় নিয়ে ভাবছিলাম। আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি রেডি? হ্যাঁ বৌদি। আচ্ছা বৌদি, আমি বলছিলাম যে আজ রাতে ডিনার করার জন্য বাইরে কোথাও যাই। আজ নয় বীর, অন্য কোনো দিন। বৌদি, কোনো একটা ব্যাপার আছে যেটা প্রিয়া বৌদি আমার থেকে লুকোচ্ছে। যাই হোক, এনার মুড ঠিক করার জন্য আমাকে কিছু বাড়িতেই প্ল্যান করতে হবে। কি 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 করি আমি এখন? হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ বৌদি। ফর হোয়াট? বৌদি আমি জানি যে তোমার মুডটা ঠিক নেই, তবুও তুমি বসে আমার বার্থডে সেলিব্রেট করছো, মানে মন থেকে থ্যাংক ইউ তোমাকে। ইটস ওকে বীর। হ্যাঁ, তাহলে এই উপলক্ষে হ্যাভ আ ড্রিঙ্ক। চিয়ার্স। বৌদি আরো একটা হয়ে যাক। না 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 বীর। বৌদি প্লিজ, আজকে আমার বার্থডে বৌদি, শুধু একটা একটা আর একটাই। হ্যাঁ ওকে। হুম। অমর। বৌদি আমি অমর নই। অমর। বৌদি আমি অমর নই, আমি বীর বৌদি। অমর না বৌদি আমি বীর। বীর। অমর। আমি বীর, অমর নই। না তুমি মিথ্যে বলছো, আমি তুমি বীর অমর। বৌদি, আমি বীর, আমি অমর নই। বীর। 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 কি হয়েছে? তুমি রাতে আমার ড্রিঙ্কে কি মিশিয়েছিলে? আই এম সরি বৌদি, কিন্তু আমি কিছুই মেলাইনি ড্রিঙ্কে। এসব যা কিছু হয়েছে না বৌদি, নেশার গড়েই হয়েছে। যা হয়েছে খুব ভুল হয়েছে। এই সময় কে আসতে পারে? আমি দেখছি, দাঁড়াও। না না তুমি দাঁড়াও, আমি দেখছি। যে বিষয়টার ভয় আমরা সব থেকে বেশি পেয়ে থাকি, সবসময় সেই বিষয়টাই আমাদের সব থেকে খারাপ স্বপ্ন হয়ে দাঁড়ায়। আর এই অবস্থায় আমাদের ভয় পেলেও চলে না, কারণ কোথাও গিয়ে এটা আগে থেকেই লেখা ছিল। আর সেটাই হয়েছে। প্রিয়া আর বীরের মধ্যে মদ্যপ অবস্থায় আর দীর্ঘদিন ধরে শারীরিক চাহিদা না মেটানোর অভাবে প্রিয়া ভুল করে হলেও অন্যায় কাজ করে ফেলেছে, যার জন্য দেওর বৌদির সম্পর্কের মাঝখানে সব সীমা পার হয়ে গেছে। আর অন্যদিকে বেচারা অমর, যে কিনা জানতেই পারল না যে ওর চোখের আড়ালে ওর বাড়িতে কি ঘটে যাচ্ছে। ভুলের প্রায়শ্চিত্ত ভুল করার পরে করার থেকে ভালো যে আমরা প্রথম থেকেই সাবধানে থাকি, কারণ তারপরে পচতানো ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রিয়া আর বীরের মধ্যে যা হয়েছিল হয়তো সেটা ভুল করেই হয়েছিল, কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাওয়ার মতো একেবারেই নয়। যা হয়েছে ভুল হয়েছে। নেশার মধ্যে ভুল করার ফলাফল কি হতে চলেছে চলুন দেখা যাক। সারপ্রাইজ! কি হলো, তুমি আমাকে দেখে খুশি হওনি? আরে হ্যাঁ, না না কিন্তু এসো না। আসলে হয়েছে কি, অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়ে গেছি, তাই ভাবলাম তোমাকে এসে আমি সারপ্রাইজ দিই। বীর কোথায়? ভিতরে আছে। ও হাই অমর, কেমন আছিস? কেমন আছিস হাই, বল? খুব ভালো। আর বীর যখন আছে তো আমরা খুব এনজয় করব, ঘুরবো ফিরবো আর জমিয়ে খাবো।
খাওয়ার কথা বলতে মনে পড়লো যে আমি অনেকদিন ধরে ভালো খাবারই খাইনি, বিশেষ করে তোমার হাতের রান্না। চলো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য তাড়াতাড়ি খাবার বানিয়ে আনছি। ঠিক আছে। হ্যাঁ। প্রিয়া, একটা কথা বলবো? বলো। 5 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি আজও প্রথম রাতের মতো সুন্দরী রয়েছো। তোমারও না সত্যি একটুও ধৈর্য নেই। কি জানি আমাকে ছাড়া বাইরে কি করে থাকো তুমি। কি হয়েছে বলো বীর, কি করে হয়েছে? কি করে লাগলো হাতে? আঘাত। হ্যাঁ প্রিয়া, এই যে আঘাতটা লেগেছে না প্রিয়া, এটা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু আজ যেই আঘাতটা আমার মনে লেগেছে সেটার কি হবে? হ্যাঁ, মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি মানছি প্রিয়া, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব নেশার ঘরেই হয়েছে, কিন্তু এটা সত্যি প্রিয়া যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর হয়তো তুমিও। না না, এইসব ঠিক না বীর। দেখো, কখনো কখনো ভুলটাও ঠিকই হয়, আর তুমি জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর হয়তো তুমিও আমাকে অতটাই ভালোবাসো প্রিয়া। না বীর। প্রিয়া, প্রিয়া, সারাক্ষণ কি যে ছাপতে থাকে কে জানে এরা। গুড মর্নিং। গুড মর্নিং প্রিয়া। আচ্ছা, অমরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও সকালেই বেরিয়ে গেছে সাইটে। রাত্রে হঠাৎ করে ফোন চলে এলো, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, কি হয়েছে প্রিয়া? আর ইউ ওকে? বীর, কিছু একটা করো, না হলে আমাদের সুইসাইড করতে হবে। প্রিয়া, তুমি শান্ত হও আগে, আমি কিছু একটা করছি। একটা কাজ করো, যেই নাম্বারটা থেকে এসএমএস এসছে ওই নাম্বারে তুমি কল করো। না বীর, আমার খুব প্রিয়া, ভয় করছে। প্রিয়া আমি আছি তো, কল করো তুমি ওকে। ওই নাম্বার থেকেই ফোন আসছে। তোলো ফোনটা, তোলো তাড়াতাড়ি। আমার খুব ভয় করছে। প্রিয়া আমি বলছি তো শান্ত থাকো, আগে কলটা তো তোলো তুমি। হ্যালো। রিয়া রানী, তোমার কুকর্মের ভিডিও কি দেখলে? কে? ওহো, তোমার পুরনো প্রেমিককে তোমায় বারবার মনে করিয়েই দিতে হয়। নতুন পাওয়া মাত্রই পুরনোকে ভুলে গেলে? দেখো তুমি। এই চুপ, বেশি নাটক করবি না। আর শোন, আমার 25 লাখ টাকা চাই, আর তোর সঙ্গে একটা রাতও কাটাতে চাই। কি? আরে তুই যদি কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারিস তো। ইউ শাট আপ! তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই আজে বাজে কথা বলছিস। ওহো, তো আপনিও আছেন? এই দেখ,
তোকে বলে দিচ্ছি ভালো করে, এভাবে কাউকে ব্ল্যাকমেল করা কিন্তু মোটেই ভালো কাজ নয়। ব্ল্যাকমেল? শোন, কালকের মধ্যে যদি আমি 25 লাখ টাকা না পাই তাহলে ভিডিওটা সোজা অমরকেই পাঠিয়ে দেব, আর তারপরে সোশ্যাল মিডিয়াতে দেব তোদের ভিডিও। না, তুমি এটা করতে পারো না। তুই যদি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতে পারিস তাহলে আমি তোর জন্য এই প্রচারটা করতে পারবো না। ঠিক আছে, তোর যা চাই তুই পেয়ে যাবি। পরশু এসে তোর টাকা নিয়ে যাস। আর একটা রাত। দেখো, আমি তার জন্য রাজি আছি, কিন্তু আমাকে বারবার বলবে না। আর তারপরে তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাবে। আর হ্যাঁ, আমি জানি তুই কথা রাখতে পারিস না, কিন্তু আমি যা কথা দিই তাই রাখি। বুঝতে পেরেছিস আমার কথা? এবার কি হবে বীর? এতগুলো টাকা কোথায় পাবো? প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো তো? তুমি চিন্তা করো না, আমার দাদুর 50 লাখ টাকার জমি বিক্রি হয়েছে, ওই টাকাটা আমার কাছে রয়েছে। আমি ওর থেকে তোমাকে 25 লাখ টাকা দিয়ে দেব। কিন্তু তুমি এখন শান্ত থাকো। কিন্তু তুমি এমনটা কেন করবে? তুমি আমার সম্মানের জন্য? প্রিয়া, তুমি এটা কি করে বলতে পারো? প্রিয়া, তোমার সম্মান আমার সম্মান, এটা কোনো জিজ্ঞেস করার মতো কথা? কিন্তু অমর চলে আসলে ওকে বাড়ি থেকে দূরে পাঠাতে হবে। বীর, একটা আইডিয়া আছে আমার কাছে। সেটা কি? আমি অমরকে ফোন করে বলে দেব যে আমার বাপের বাড়ির কেউ অসুস্থ, আর আমি বীরের সঙ্গে আমার বাপের বাড়ি যাচ্ছি। তাহলে কি হবে, ও আর 2 দিন বাড়িতে ফিরবে না। এটা ঠিকই বলেছ। তুমি এখন শান্ত থাকো। কুল ডাউন, আমি আছি তো। আমি সব কিছু ঠিক করে দেব, আর ওই অনুজের বাচ্চাটাকেও দেখে নেব। কুল ডাউন। এই বীর কোথায় গেল রে বাবা? দেরি হয়ে যাচ্ছে। প্রিয়া, কি হয়েছে এই নাও বীর? টাকা। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই নাও। 1 মিনিট প্রিয়া। আরে, এসবের কি প্রয়োজন? তা তোমার কি মনে হয়, হ্যাঁ, যে আমি ওকে তোমার শরীরটা নিয়ে খেলতে দেব? না প্রিয়া, ওকে আসতে দাও। মনে হচ্ছে ও চলে এসছে। দাঁড়াও, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। হ্যালো আমার সোনা। চলে এসেছো? এসো। এই নাও তোমার 25 লাখ টাকা। আরে বাহ, যাগে, টাকা তো পেয়ে গেছি, 25 লাখ। আর বাকিটা? অনুজ, ওর হাত ছাড়। আমি ওর হাতটা ছাড়তে বলেছি। হাতটা ছাড় অনুজ। অনুজ, খারাপ লাগে যখন আমাদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, কিন্তু সব থেকে কষ্ট তো তখন আমরা পেয়ে থাকি যখন সেই ষড়যন্ত্রকারী আমাদের সব থেকে কাছের হয়, যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি আর সব থেকে ভালোবাসিও। প্রিয়ার সাজানো মিথ্যে জালের জন্য সাদাসিধে অমরকে ওর ভাইয়ের হাতেই মরতে হলো, আর প্রিয়ার এই কাজের জন্য 2 ভাইয়েরই প্রাণ চলে গেল।
টাকার লোভে পড়ে প্রিয়া পরিবার এবং সম্পর্কের মর্যাদা ভুলে গেছে। এমন কি ছিল না ওর কাছে? একটা বাড়ি, একটা সুখী জীবন, একজন স্বামী যে ওকে সব থেকে বেশি ভালোবাসতো আর তার জন্য সবকিছু করতে রাজি ছিল। এর থেকে বেশি একটা মেয়ে আর কি চায়? কিন্তু শুধুমাত্র একটা ভুল ওর সব সম্পর্ক আর সব আনন্দকে শেষ করে ফেললো। আর সেই ভুলটা হলো লোভ। লোভ যে কোনো কিছুরই হতে পারে, অর্থের, সম্পত্তির, শক্তির, কিন্তু তার জন্য সবসময় খারাপ পরিণতিই হয়। আর সেই টাকার লোভে পড়েই প্রিয়া ওর হাসি খুশি সংসারটাকে তছনছ করে ফেলল। সমাজের এরকম ঘটনাগুলোই আমাদেরকে ভাবতে বাধ্য করায়, সত্যি কি সম্পর্কের কোনো দাম নেই? সত্যি কি অর্থ স্বামী এবং পরিবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রে একটা নতুন এপিসোড, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। এই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর ও যে চাকরিটা পেয়েছিল সেটা আমার বাবার চাকরিটাই পেয়েছিল। ফালতু কথা বলে। তুমি সজ্ঞানে নেই, পরে কথা বলবো তোমার সঙ্গে। আরে আজকেই তো সজ্ঞানে ফিরলাম। ছাড়ো আমাকে, না হলে আমি পুলিশকে ফোন করব। আরে হ্যাট, পুলিশ কি ক্ষতি করবে আমার? সঞ্জু, সঞ্জু, আরে আমার ওয়ালেটটা কোথায় রেখেছো? ওখানেই আছে টেবিলে। আরে আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। আরে ওখানেই আছে আরে তো। বাবা খুঁজে পাচ্ছি না, এসো না একবার। দাঁড়াও, আসছি। এটা কি? কোথায় থাকবে আর? আরে ওয়ালেট চাই নাকি আমার? আমার তো তোমাকে চাই। আচ্ছা, এখন দেরি হচ্ছে না? মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, অফিস যাওয়াটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? কোনো দরকার নেই, অফিসে যাও, যা হবে রাতে দেখা যাবে। আরে বাবা, রাত পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, বুঝো বুঝো বিষয়টা। এসো। দাদা, আমাকে একটু কলেজে ড্রপ করে দেবে নাকি? পারফেক্ট টাইমিং। হ্যাঁ বাছা, করে দেবো। বৌদি তুমি এখানে? আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে একটু খেতে কিছু দাও না। যাও যাও, খাইয়ে দাও, দুদিন ধরে কিছু খাইনিও। এক্ষুনি দিচ্ছি। আরে সঞ্জু, সাবধানে যেও। বাই বাই। বাই বৌদি। তাড়াতাড়ি ফিরবো, চল। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আজকের প্রেজেন্টেশন খুব ভালো ছিল, সবার খুব ভালো লেগেছে। আর প্রমোশন হওয়ারও হাই চান্সেস রয়েছে। তাই? হ্যাঁ, বস একটা বিষয় জানতে পেরেছে যে আমার ডিজাইন সব থেকে বেস্ট হয়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু তুমি মন্টির জন্য কিছু ভাবলে? আরে হ্যাঁ মন্টি, তোর আজকে ওই কলেজ থেকে লেটার আসার কথা ছিল, পেয়েছিস? হ্যাঁ, পেয়ে গেছি তো আমি। খুব ভালো। আচ্ছা তাহলে এবার এর পরের বিষয় কি ভেবেছিস, নাকি এভাবেই ঘুরে ঘুরে বেড়াবি? না মানে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 বছর লাগালি, একটু সিরিয়াস হয় এবার। আরে আরে মন্টি, মন্টি খাবার টেবিল ছেড়ে এভাবে ওঠে না। তোমার এভাবে কথা বলার কি দরকার ছিল? এতে ভুল কি বলেছি আমি? মা আর বাবা চলে যাবার পর আমি বাড়িটা কি করে সামলেছি তুমিও জানো। আর এই দেখো নবাব পুত্তুর খাবার ফেলে উঠে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু ও তো চেষ্টা করছে। চেষ্টা? 2 বছর নষ্ট হতো না যদি ভালো করে চেষ্টা করতো। বাচ্চা তো। বাচ্চা? এক্ষুনি বিয়ে দিয়ে দিলে এক বাচ্চার বাবা হয়ে যাবে ও। আর ও না কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়।
তুমি ওকে মায়ের ভালোবাসা দিচ্ছ, আর আমি সারা দিন পরিশ্রম করছি। ও কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। কি আছে ওই ফোনে? আরে ওসব বাদ দাও, খেয়ে নাও। আমার আর খেতে ইচ্ছা করছে না, ছাড়ো, খাবো না আমি আর। কি করছো তুমি? শুয়ে পড়ো এবার। আরে কাজ করছি না, ওই মন্টির ডকুমেন্টসগুলো দেখছিলাম। ভাবছিলাম যে ওকেও আমি অফিসে আমার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। আমি কথাও বলেছিলাম তিওয়ারি স্যারের সঙ্গে, হয়তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা, কিন্তু আজ তুমি একটু ওকে বেশিই বকেছো। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কি বলতো, মার বাবা চলে যাবার পর ও তো আমার সন্তানের মতোই, আর সেই জন্যই তো আমরা বাচ্চা প্ল্যান করছি না। আমি ওর উপর চিৎকার করতে চাইনি, আমি শুধু চাই যে ও যেন নিজের দায়িত্বটা বোঝে। তুমি এইভাবে মন খারাপ করো না প্লিজ। ও সব কিছুই বোঝে, ঠিক বুঝে যাবে। ও তো আমাদের সন্তানই। যাও। তুমি আমার কেন হবে না বলো তো? তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। শুধু একটা সুযোগ দিয়ে দেখো, তোমাকে না স্বর্গের স্বাদ দেব আমি। কিন্তু আমাদের দুজনের মাঝখানের এই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে আমাদের। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে না আমি একদম রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। একদিকে রাজেশের তার ভাইয়ের প্রতি ভালোবাসা আর চিন্তায় রাতের ঘুম আসে না, আর উল্টো দিকে মন্টি, যে নিজের মায়ের মতো বৌদির উপরই কুনজর দেয়। এরকম মানুষকে আপনারা কি বলবেন? এরকম মানুষকে কি সত্যিই ভরসা করা যায়, বা ভরসা করা উচিত হবে বলে আপনাদের মনে হয়? কারণ এরকম মানুষজন তো কালসাপের থেকেও ভয়ানক হয়। আরে মন্টি, কি করছিস? অনেকদিন দেখছি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসছিস না, চুপ করে থাকিস সারাক্ষণ। শোন, অফিসে আমি কথা বলে নিয়েছি, কাল থেকে অফিসে চলে আসিস। কাজ খুবই সোজা, আর যদি কোথাও অসুবিধা হয় আমি তো আছি। আরে এখনো মুখ ভার করে আছিস? ঠিক আছে, আমি জানি তোকে কি করে খুশি করা যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি কতদিন ধরে এই বাইকটাই মনে মনে চাইছিলাম। থ্যাংক ইউ আমাকে না, বৌদিকে বল, আইডিয়াটা ওরই ছিল। তাই আমাদের দুজনের তরফ থেকে তোকে এটা বার্থডে গিফট। যা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি এক্ষুনি গিয়ে এই বাইকটা সবাইকে দেখিয়ে যা আসি। যা 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 যা। মন্টি, মন্টি। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ, এই মন্টি শোন। হ্যাঁ, এই নে, গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। হয়তো ওতে অয়েল লিক করছে আর ব্রেকটাও ভালো করে লাগছে না, দুটোই বলিস। কি করে হলো? কালকেই তো ঠিক ছিল। আরে মেশিন একটা, কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না, তার জন্য আর কি করতে পারি। কিন্তু তুমি অফিস কি করে যাবে? কোনো ব্যাপার না, আমি ক্যাবে চলে যাব। আর হ্যাঁ,
তুই মনে করে কারটা সার্ভিসিংয়ের জন্য দিয়ে দিস। আর সঞ্জু, আমি বাড়িতে হয়তো আসতে পারবো না, কারণ অফিসের পর আমাকে নতুন প্ল্যান্ট দেখতে যেতে হবে, তাই লেট হয়ে যাব। আমি ওখানেই থেকে যাব, কারণ ওখান থেকে না ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি নেই। আরে দাদা, তুমি আমার এই বাইকের চাবিটা নাও না, বাইকটা নিয়ে যাও, কোনো সমস্যাই তো নেই। তুমি বাইক নিয়ে যাও, এটাই ঠিক হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি অফিসের কাজটা সেরে নেব আর তাড়াতাড়ি ওখান থেকে ফিরেও আসবো। ঠিক আছে? ঠিক আছে দাদা। চল, দেখা হচ্ছে। ওকে। হ্যালো। হ্যালো, আমি কি সঞ্জনা মিশ্রার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, বলছি। আসলে আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। বৌদি, কি হয়েছে বৌদি? বৌদি, হ্যালো। রাজেশ বাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি এসে বডিটা কালেক্ট করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। বৌদি, বৌদি, বৌদি। হ্যাঁ স্যার, আমি খোঁজ নিচ্ছি। জয়েন স্যার। স্যার, রাজেশের বাইকে যেখানে স্পট হয়েছিল সেখানকার রিপোর্ট স্যার। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট কেস বলে ফাইলটা ক্লোজ করে দাও। কিন্তু স্যার এটা আপনাকে দেখতে হবে। এ তো এক্সপ্লোসিভ দেখছি, আর কোনো সাধারণ এক্সপ্লোসিভ নয়, বরং কেমিক্যালি ডিজাইনড। মানে হত্যাকারী খুব ভালো করে জানতো যে গাড়ি গরম হয়ে গেলেই ভেতরের কেমিক্যাল অ্যাটমসফিয়ারের অক্সিজেনের কন্ট্যাক্টে এসে আগুন ধরে যাবে। আর স্পোর্টস বাইক বেশি হিট প্রডিউস করে কম্পারেটিভলি নর্মাল বাইক। আরও একটা কথা স্যার, বাইকের কুলেন্ট পার্টস মিসিং স্যার। তার মানে কেউ ইচ্ছে করেই বাইকটাকে নিয়ে গন্ডগোল করেছে। একটা কাজ করো, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো আর মন্টির কলেজেও জিজ্ঞাসাবাদ করো। আচ্ছা স্যার। প্লিজ নিজেকে একটু সামলান। আপনার স্বামীর সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত। ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা ঝগড়া? না স্যার, রাজেশ খুবই সহজ সরল মানুষ ছিল, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হতে পারে বাইরে কিছু হয়েছে। না স্যার, আমার দাদা তো খুব সহজ সরল ছিল, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ যে বাইক অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট বাইকের ট্যাঙ্কি ফেটে হয়েছে। আর ইনভেস্টিগেশনে জানতে পেরেছি ওটা সেফটি পার্টস বের করে নেওয়া হয়েছিল। কিন্তু স্যার, বাইকটা তো একদম নতুন ছিল স্যার। আমাদের সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা প্ল্যান্ড মার্ডার হতে পারে, কারণ আমাদের কাছে ওই পুড়ে যাওয়া বাইকটা ছাড়া কিছু নেই। আচ্ছা, ওই বাইকটা তোমার ছিল তাই না? হ্যাঁ স্যার, ওই বাইকটা দাদাই আমাকে গিফট করেছিল, আর ওর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না স্যার। কি বলবো স্যার, আমাদেরই কপাল খারাপ যে ওর সঙ্গে এইসব হয়ে গেল। ঠিক আছে, আপাতত আমরা আসছি। যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। স্যার, এদের দুজনের চালচলন কিন্তু আমার ভালো লাগেনি। কোনো প্রমাণ ছাড়া আমরা কী বা করতে পারি? স্যার, এটাও তো হতে পারে যে এরা দুজন মিলেই কিছু করেছে। না, এটা পসিবল নয়। চলো দেখা যাক কতদিন ধরে এইসব চলে, এদের উপর নজর রাখো। আচ্ছা স্যার।
স্যার আমরা পুরো চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার, আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করলাম, সব প্রতিবেশীরা এটা বলল যে স্যার এই প্রমাণই যথেষ্ট ওদের তোলার জন্যে। না ইন্সপেক্টর, প্রত্যক্ষ প্রমাণ চাই। স্যার পুলিশের লাঠির বাড়ি পড়লে না তোতা পাখির মতো বলতে শুরু করবে। ঠিকই বলেছ। ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগে তুলে নিয়ে আসি ওকে। স্যার চলো। সঞ্জু, ডার্লিং সঞ্জু, কোথায় তুমি? সঞ্জু, বাইরে এসো না। মন্টি, সভ্যতা ভুলে গেছো নাকি? তোমার দাদার যাওয়া 1 মাসও হয়নি আর তুমি নিজের অবস্থা কি করে রেখেছো? চুপ! ও থাকলেও কি করে নিত আমার? এই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর ও যে চাকরিটা পেয়েছিল সেটা আমার বাবার চাকরিটাই পেয়েছিল। ফালতু কথা বলে। তুমি সজ্ঞানে নেই, পরে কথা বলবো তোমার সঙ্গে। আরে আজকেই তো সজ্ঞানে ফিরলাম। ছাড়ো আমাকে, না হলে আমি পুলিশকে ফোন করব। আরে হ্যাট, পুলিশ কি ক্ষতি করবে আমার? যেইভাবে ওকে তোর স্বামীকে মেরেছিলাম না, সেইভাবে তোকেও উড়িয়ে দেব। তাই যেটা বলছি সেটা কর। না, ছাড়ো আমাকে, ছাড়ো। স্যার, ওই আমার স্বামীকে মেরেছে আর এখন আমাকেও মারতে চাই। আমরা এই সত্যিটা জানতে পেরেছি, নিয়ে চলো ওকে। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তুই কোথায় পলাচ্ছিস? কোথায় পলাচ্ছিস? চল চল। স্যার হুঁশ ফেরেছে? এবার বল, রাজেশকে কেন মারলি? বলবি না শুরু করবো? বলছি। স্যার সবসময় আমার ওর উপরে রাগ হতো। বাবার জবটাও ওই পেল, আর সঞ্জুর মতো মেয়েও ওই পেয়ে গেল। আমি সঞ্জুকে খুব ভালোবাসতাম স্যার। ও সব ভালো ভালো জিনিস পেয়েছে, আর আমি ওর ব্যবহার করা জিনিসগুলো ছাড়া আর কিচ্ছু না। প্রথমে আমি ওর গাড়িটা খারাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা ঠিক করে উঠতে পারলাম না। তারপরে আমি সুযোগ বুঝে বাইকের স্পিডোমিটারে এক্সপ্লোসিভ লাগালাম। যখনই স্পিড 50-র ওপরে ওঠে তখনই ওটা ফেটে যায়। আর আমি জানতাম দাদা ফাঁকা রাস্তা পেলেই ফুল স্পিডে বাইক চালায়। তাহলে দেখলেন আপনারা হিংসা মানুষকে দিয়ে ঠিক কি কি করাতে পারে। একটা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারেও এরকম কোনো ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই কাহিনীর মধ্য দিয়ে আমরা এই শিক্ষাই পাই যে হতে পারে আপনারা অনেক চেষ্টা করছেন, কিন্তু যদি কারোর মানসিকতা নীচ হয় সে কোনোদিনই ভালো কিছু ভাবতে পারবে না। তাও বলছি, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা আমাদের এইভাবেই পাশে থাকুন। আমরা আরও একবার এরকমই এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।